আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম আমি জুবাইয়ের নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং এর বেশি বিক্রি হওয়া ফোন। স্যামসাং গ্যালাক্সি A07 5G ক্যামেরা, ব্যাটারি ইউ ডিডন্ট এক্সপেক্ট। ওকে, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ইউ ডিডন্ট এক্সপেক্ট। এটা নিয়ে তুমি কোনো এক্সপেক্ট রাখতে পারো না। আচ্ছা দেখি। তো যাই হোক এই ভিডিওটি নিচে অবশ্যই টেকসাই গাইড চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। কদিন আগে একটা শর্টস ভিডিওতে আপনাদের বলছিলাম যে 2025 সালে যত স্মার্টফোন বিক্রি হয়েছে গোটা পৃথিবী জুড়ে, সেই লিস্টে প্রথম 10-এর মধ্যে উপরের দিকে স্যামসাং এর যে ফোনটা রয়েছে তার নাম স্যামসাং গ্যালাক্সি A06। আচ্ছা। এবার একটা ফোন এত বিক্রি হয়েছে, 2026 সাল এসে গেছে, স্যামসাং তাহলে এই ফোনটার সাকসেসর বার করবে না? আর সেটাই হয়েছে। স্যামসাং 2026 সালে শুরুর দিকেই লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A07। আচ্ছা মানে ২০২৫ সালে A06 যেটা 4G ওইটা সম্ভবত তোমার কি মানে ২০২৫ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো সেটা অনেক কাছাকাছি ছিল। আর এবার ২০২৬ সালে সেটা তারা বের করেছে গ্যালাক্সি A07 5G। ওকে। তো ফোনটার ডিজাইনটা বেশ সুন্দরই লাগছে, যদিও কমন ডিজাইন অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। 5G। এবার এই ফোনের স্লোগান যথারীতি স্যামসাং রেখেছে মোর অসাম। ওকে। কিন্তু আমরা 10-20 হাজার টাকার বাজেটের মধ্যে একটা যদি ফোন কিনতে যাই তাহলে সাধারণত তিনটে জিনিস খুঁজি, তিনটে জিনিসের উপর সব থেকে বেশি জোর দিই। প্রথমত ব্যাটারি, দ্বিতীয়ত ডিসপ্লে, তৃতীয়ত ক্যামেরা। যদি আমি ভুল বলে থাকি কমেন্টে লিখে আমাকে সংশোধন করে দেবেন। এবার স্যামসাং এর এই ফোনগুলো পৃথিবী জুড়ে কেন এত বিক্রি হয়? কারণ স্যামসাং এই জিনিসগুলোর উপরই বেছে বেছে জোর দেয়। স্যামসাং গ্যালাক্সি A07 5G এই ফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি। আচ্ছা, আচ্ছা। মানে আমরা ব্যাটারি পাচ্ছি ৬০০০ এমএএইচ এর ব্যাটারি। এটা একটা ১০-১১ মানে ১০-১১ বা সুইটেবল বাজেট বা এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন। আর বাজেট হিসেবে যদি বলি মানে ফোনটার ডিজাইনটা বেশ সুন্দর। কালারফুল একটা ফোন, দেখে মনে হচ্ছে না যে একটা ১০-১১,০০০ টাকা বা ১২,০০০ টাকার ফোন। যদিও এটা ইন্ডিয়ান প্রাইসের একটা ফোন অবশ্যই। তো বেশ ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। আর ব্যাটারিটা বিশাল বড় একটা ব্যাটারি, ৬০০০ এমএএইচ আমরা বিশাল ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। তার সাথে সাথে স্যামসাং যেটা সাধারণত করে না, একেবারে 25 ওয়াটের ফাস্ট চার্জিং ওরে দিয়ে দিয়েছে ভাই! এখানে। হালকা সিরিয়াসলি? ইউজে 3 থেকে 4 দিন স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাচ্ছে। মানে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাথে আমরা ২৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার মানে ফাস্ট চার্জিং পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে ১০-১১,০০০ টাকার একটা ফোনের মধ্যে ২৫ ওয়াট চার্জিং, যেটা আসলে একটা আমেজিং ব্যাপার। এই মানে কি বলে, এই বাজেটের মধ্যে আমরা সর্বোচ্চ 18 ওয়াট পাই। আর মাঝে মধ্যে হয়তো 25, 30 এরকম মাঝে মধ্যে পাই। বাট খুবই রেয়ার। বাট বর্তমানে আমরা এখানে পাচ্ছি 25 ওয়াট, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন বলা যেতে পারে। তো মানে ব্যাটারিটার সাথে চার্জারটা মোটামুটি বাজেট হিসেবে ঠিকঠাক আছে অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। হেভি ইউজ, ধরুন সোশ্যাল মিডিয়া, ভিডিও, 5G, সেক্ষেত্রে 2 দিন তো ব্যাকআপ পাচ্ছি। তবে হ্যাঁ, এই ফোনের জন্য আলাদা করে আপনাকে একটা চার্জার কিন্তু কিনতে হবে। এবার দেখুন ওরে! স্যামসাং 25 ওয়াটের চার্জার দিয়েছে, মানে ফাস্ট চার্জার সাপোর্ট। বাট আমাদের আলাদা করে চার্জার কিনতে হবে। তাও আবার একটা ১০-১১ টাকার ফোন নিবো আবার আলাদা চার্জার, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে আমি একটা বাজেট ফোন কিনবো ১১,০০০ টাকা বা ১০,০০০ টাকার একটা ফোন। সেখানে যদি আমার একটা আবার নতুন করে এক্সট্রা ২-৩ হাজার টাকা দিয়ে চার্জার কিনতে হতো, আমার লাভটা হলো কি ভাই? এর থেকে ভালো যদি আপনারা চার্জারটা দিয়ে দিতেন আর ৳১,০০০ না হয় বাড়িয়ে দিতেন, তাহলে আমি বলতাম যে ঠিক আছিল। বাট এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে Samsung এর এই জিনিসটা আমার কাছে সত্যিই ভালো লাগে না। মানে ফোন দিচ্ছে বাট ফোনের সাথে চার্জার পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। অন্য কোম্পানি থেকে আলাদা হয় কোথায়? স্যামসাং এই ফোনে শুধু বড় ব্যাটারি দেয়নি, বড় ব্যাটারি যাতে বড় ব্যাকআপ দেয়, ভালো ব্যাকআপ দেয়, তার জন্য সফটওয়্যারও সেইভাবে অপটিমাইজ করেছে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ অটো স্লিপে চলে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ বাড়ছে। অ্যাডাপটিভ ইউজেস যেগুলো আছে সেগুলোকেও স্যামসাং অপটিমাইজ করে দিয়েছে। আর ব্যাটারির হেলথ যাতে খারাপ না হয় তার জন্য ব্যাটারির প্রোটেকশন দেওয়া হয়েছে, মানে চার্জ হবে 80% অব্দি। এইসব জিনিসগুলো মিলিয়ে ব্যাটারির লং টার্ম হেলথ বেশ ভালোই থাকবে। এক ওকে। কথায় চার্জ কতটা থাকে এই প্রশ্নটা যারা দিনে 5 বার করে তাদের জন্য এই স্যামসাং এর ফোনটা একটা ভালো চয়েস। এবার থার্ড পিলার, হ্যাঁ সেটা দেখতে হলে কিন্তু আপনার চোখে পড়বেই এই ফোনের ব্যাক প্যানেলটা। বেশ অনেক রকম রং খেলা সেটাই। করছে। স্যামসাং এর সেই নোট 10 প্লাস ফোনটা মনে আছে, তাতে একটা কালার ভেরিয়েন্ট আসতো, অনেক রকম রং খেলা করতো। এইটা অনেকটা সেরকম ভাইব দিচ্ছে। মানে ডিজাইনটার মধ্যে তোমার কি মানে অনেকগুলা মানে রোদের রিফ্লেক্ট পড়লে না, মানে এখানে যদি রোদের আলো পড়লো তাহলে কি এটা রিফ্লেক্ট করে, মানে অনেকগুলা কালার দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরকম একটাই। তো যেটা দেখতে খুবই ভালো আছে, খারাপ না। আর যেটা দেখে মনে হচ্ছে কি এটা অবশ্যই একটা ১০-১১ হাজার টাকার ফোন মনেই হচ্ছে না। মনে হচ্ছে একটা ২০,০০০-২৫,০০০ বা ৩০,০০০ টাকার একটা ফোন দেখে মনে হচ্ছে। এরকম প্রিমিয়াম ভাইব দিচ্ছে। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা তো বেশ লম্বা বড় সড়ো একটা ফোন। এই ডিজাইনটা কিন্তু সিম্পল, কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয়। মানে তোমার সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুকিং দেওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলে একটা আমেজিং ব্যাপার। তো এরকম ডিজাইন কোয়ালিটি যদি বলি তাহলে স্যামসাং ডিজাইনগুলো আসলে বেস্ট, এটা মানতেই হবে। কারণ তারা সিম্পলের মধ্যে কি একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই আমেজিং। তো চলো বিউটি প্লে করি।
এই কথা বলছিলাম, এই ফোনের ব্যাক সাইডে কিন্তু দুটো ক্যামেরা আছে, যার মধ্যে একটা 50 মেগাপিক্সেল, তবে ওকে। একটা কিন্তু 2 মেগাপিক্সেলের। ডেপথ সেন্সর ডেপথ সেন্সর আমাদের বেশি আমার বেশি কাজে লাগে না। তোমাদের কাছে কাজে লাগতে পারে, বাট আমার কাছে সত্যি কথা কাজে লাগে না। তো মেইন সেন্সর পাচ্ছি, মানে মেইন সেন্সর যেটা 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার একটা সেন্সর। তো দেখি চলো বিউটি প্লে করি। এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আবার ডেপথ সেন্সর, এবং সেই ক্যামেরাটা পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনের কাজে হেল্প করে, যার ওকে। ফলে এই ফোন দিয়ে আমরা যখন ডে লাইটে ছবি তুলেছি, ছবি কিন্তু বেশ ভালো উঠেছে। 50 মেগাপিক্সেলের সেন্সর ভালো কোয়ালিটি ডেলিভার করেছে। পোর্ট্রেট ছবিতে আর্টিফিশিয়াল ব্লার কম, সাবজেক্ট আলাদা করেই দাঁড়িয়ে যাচ্ছে। ডে লাইটে আমরা শার্প ডিটেলস ছবি পেয়েছি, জুম ইন করলেও ছবির ডিটেল কিন্তু খুব একটা নষ্ট হয়ে যায় না। ওকে। ছবির কোয়ালিটি আসলেই ভালো, খুবই ভালো। স্যামসাং এর ছবির কোয়ালিটি আসলেই ভালো হয়। তো এটা ওই ১০-১১ টাকা ফোনের ছবির কোয়ালিটি বেশ ভালো, হ্যাঁ? তো একটু জুম ইন করে দেখলো যে এখানে তোমার কি মানে ডিটেইলস এখন বেশ ভালোই থাকে, খারাপ না, বেশি একটা লস হয় না। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ন্যাচারাল এবং খুবই ভালো। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। ছবি তোলার সময় অনেক সময় ব্যাকগ্রাউন্ড খুব ব্রাইট হয় না, সেই সব ছবির ক্ষেত্রেও এক্সপোজার কন্ট্রোল কিন্তু ক্যামেরা ভালোই রেখেছে। আর নাইট মোডে ছবি তুলতে হলে সেটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যায়, ম্যানুয়াল ঘাটাঘাটির কোনো প্রয়োজন পড়ে না। নাইট মোডেও আমরা 2-4টা ছবি তুলেছি, দেখতে পারেন। এই প্রাইস রেঞ্জে আমরা যদি ক্যামেরা কম্প্যারিজন করি, স্পেসিফিকেশনস এর কথা যদি সরিয়ে রাখি, তাহলে A07 এর ক্যামেরা কিন্তু অন্য অনেককেই বিট করে দেয়। এবার দেখুন, এই ফোনের 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নচের মধ্যে রয়েছে। যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে ঠিক আছে, বাট ক্যামেরার যে মডিউলটা এটা হলো কি ইউ শেপ নচ বা তোমার কি ওয়াটার ড্রপ নচ। বর্তমানে ভাই ২০২৬ সালে এটা আসলে মানানসই না। এটা আমার প্রতিবারই বলতে হয়, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। যদিও বাজেট হিসেবে ঠিক আছে, বাট বাজেট হিসেবে কি এই বাজেটের মধ্যে আমরা পাঞ্চল কার্ডও পেয়ে থাকি। তো এটা কিন্তু দিতেই পারতো। বাট ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। ২০২৬ সালে তারা এখনো সেই ব্যাকডেটেড ডিজাইন, তো যেটা একটু হতাশাজনক ব্যাপার এই আরকি। তো এখানে যারা পাঞ্চল কার্ডও দিয়ে দিত তাহলে আসলেই ভালো লাগতো। তো চলো বিউটি প্লে করি। 8 মেগাপিক্সেল কম লাগলেও সেটা কাজ কিন্তু বেশ কিছু করছে। আউটপুট ভালো। আউটপুট ভালো হলো, ছবিটা দেখো বেশি ঘোলা লাগছে, হ্যাঁ? 8 মেগাপিক্সেল। আর যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস এটা অবশ্যই আমার কাছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে এই আরকি। আর এখানে তোমার অবশ্যই ডিটেইল শার্পনেস এ অবশ্যই অনেক ঘাটতি আছে দেখা যাচ্ছে। আর ছবিটা দেখতে অনেকটা ঘোলা লাগছে, যেটা কিন্তু একটু হতাশার ব্যাপার। বাট বাজেট হিসেবে তোমার ঠিকঠাক আছে বলা যাক। মানে কাজ চালানোর মতো ঠিকই আছে। তো এটা যেমন এটা যেহেতু একটা ১০ থেকে ১১,০০০ টাকা ফোন, তো ওইরকমই এক্সপেক্ট করতে হবে। কারণ তুমি যদি বেশি মানে হাইলি এক্সপেক্ট করো তাহলে কি তোমার জন্য কি এটা ঠিকঠাক হবে না। কারণ এই ফোনটা তোমার জন্য ঠিকঠাক হবে না, এটাই স্বাভাবিক। বাট ১০-১১,০০০ টাকা ফোন হিসেবে এটা ঠিকই আছে। বাট অবশ্যই ডিটেইল শার্পনেস এ বেশ ঘাটতি। আর ছবিটা দেখে অনেকটা গোলা লাগছে। তো চলো বিউটি প্লে করি। নয়েজ কম, ফেস ডিটেকশন সেটাও বেশ ন্যাচারাল। সেলফি যেটা আমরা তুলছি সেটা একদম সোশ্যাল মিডিয়া রেডি, ডাইরেক্ট পোস্ট। সেটাই, মানে ফেসটা তোমার কি একটু মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ করে দিবে এই আরকি। বাট ওভারঅল মোটামুটি এই তো কাজ চালানোর মতো। বেশি একটা যে ভালো বলব সেটাও না। তো মোটামুটি এই আরকি। অবশ্যই শার্পনেস এর ঘাটতি আছে। তো চলো বিউটি প্লে করি। করা যাবে এমন। আর ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 1080p 30 fps এই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। ওকে। স্টেবিলাইজেশন একেবারে সিনেম্যাটিক ওইরকম কিছু নয়, কিন্তু স্টেবিলিটি একদমই বাজে, খুবই বাজে। মানে বেশ নাড়াচাড়া, জিটারিং থেকে শুরু করে সবকিছুই আছে। মানে নাড়াচাড়ার কোনো শেষ নাই। বাট কোয়ালিটি এভারেজ বলা যায়। হ্যাঁ, এভারেজ মোটামুটি। এটা সম্ভবত মনে হয় ফ্রন্ট ক্যামেরা নাকি? যাই হোক, মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি এভারেজ। যেহেতু 180p 30 fps এর ভিডিও, তো এটা ওরকমই মানে কোয়ালিটি দিবে এই আরকি। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো মোটামুটি ওই যে যারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে তোমরা কি ভিডিও কলে কথা বলতে চাও তাদের জন্য ঠিকঠাক আছে। বাট যদি তুমি কনটেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা নিতে চাও তাহলে কি ফোনটা তোমার জন্য পারফেক্ট না। বা যারা কি বলে মানে ভিডিওগ্রাফি করো বা ফটোগ্রাফি করো তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক হবে না। ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সোশ্যাল মিডিয়া ভিডিও বানানোর জন্য এটা যথেষ্ট। এখন দেখুন, শুধু ব্যাটারি নিয়ে কথা বললে তো হলো না, ডিসপ্লের ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে বললাম না, স্যামসাং 3টে জিনিসের উপর খুব জোর দিয়েছে, যার মধ্যে ডিসপ্লে অন্যতম। 6.7 ইঞ্চি একটা বড়সড় ডিসপ্লে। HD প্লাস ডিসপ্লে, সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি মানে এটা, হ্যাঁ, ঠিক আছে বাজেট হিসেবে HD প্লাস পাওয়াটা স্বাভাবিক। বাট তারপরেও যেহেতু স্যামসাং একটা ফোন ব্র্যান্ডের ফোন, তো ওই হিসেবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি তাদের থেকে একটু বেশি, মানে তারা একটু মানে ফুল এইচডি দিবে এরকম একটা কি আমরা এক্সপেক্ট করতে পারি, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা এখানে HD প্লাস পাচ্ছি, তো এটা আসলে সমস্যার। প্লাস ডিসপ্লেটা যদি বলি ওয়াটার ড্রপ নচ, যেটা আগে বললাম খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর লোয়ার বেজেলটা ভাই বেশ মোটা, আমার চোখে বেশি লাগছে। আর আপার বেজেলটা যদি বলি তাহলে আপার বেজেলটা মোটা বাট একটু থিন লোয়ার বেজেল থেকে। মোটামুটি ঠিক আছে ওটা বাজেট হিসেবে। আর ২ দিকে যে চিনটা মোটামুটি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা ঠিকঠাক আছে। বাট লোয়ার বেজেলটা যদি আরেকটু থিন করা যেত তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগতো। আর ওই যে মানে ওয়াটার ড্রপ নচের বদলে যদি তোমরা এখানে পাঞ্চল কাটার দিত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। তো যেটা আসলে একটা মানে কি ভালো ডিল হতে পারতো। তো চলো বিউটি প্লে করি।
নচ আছে তার মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেটও আছে এখানে এবং তার সাথে সাথে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, এই ফোনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু এইচডি প্লাস, ফুল এইচডি প্লাস নয়, যার ফলে এই ফোনের ব্যাটারিতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কিন্তু ভালো ব্যাপার হলো এই ডিসপ্লেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ যখন প্রয়োজন তখন এই ডিসপ্লেটা 0 হার্টজেও অপারেট করতে পারে, ব্যাটারি বাঁচবে সোজা কথা। আর তাছাড়াও এই প্রাইস সেগমেন্টের একটা ফোন হিসেবে এই ডিসপ্লেটার ব্রাইটনেস কিন্তু আউটডোরেও বেশ ভালো। এই ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু 800 নিটস এইচবিএম। নেটফ্লিক্স, ইউটিউব, গেমিং, সাধারণ 800 নিটস আমরা পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আসলে এটা করছেন মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে ব্রাইটনেসটা। ওভারঅল মানে মোটামুটি কি রোদ দুপুরে একটু হালকা পাতলা মানে হয়তো স্ট্রাগল করবে, বাট মোটামুটি কাজ চালানোর মতো, যেটা কিন্তু খুবই ভালো। তো ব্রাইটনেস নিয়ে কোনো আশা করি সমস্যা হবে না, বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। তো চলো বিউটি প্লে করি। স্ক্রলিং এইসব জায়গাতে একদম স্মুথলি চলছে এই ডিসপ্লে। এই দামে অনেস্টলি বলছি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার জায়গা খুব একটা নেই। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, ঠিকঠাক কাজ করছে। এবার এত বড় ডিসপ্লে হলে প্রশ্ন আসবেই যে এখানে কি ডিসপ্লেতে কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে? ডিসপ্লে পড়ে গেলে কি হবে? গরিলা গ্লাসের প্রোটেকশনই আছে, সেটা গরিলা গ্লাস গরিলা গ্লাস 5 গ্রেডের প্রোটেকশন, যেটা কিন্তু আসলে একটা অ্যামেজিং ব্যাপার। মানে 10-11 টাকা মানে 10-11 টাকা ফোনের মধ্যে আমরা গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে মোটামুটি যদি তোমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি ফোনটা অবশ্যই ভাঙবে না, যেটা কিন্তু আসলে একটা মানে একটা গুড সাইন হতে যাচ্ছে। যেটা গুড সাইন বললাম, গুড সাইন এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 5 এর প্রোটেকশন, হ্যাঁ আইপি রেটিংও আছে এখানে, আচ্ছা। IP54 রেটিং আছে, ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। IP54 রেটিং ভাই, এটা ভাই আসলে মানে বর্তমান যুগের সাথে এটা অনেকটাই কম হয়ে যাচ্ছে, সত্যি কথা। মানে এই বাজেটের ফোনে কিন্তু আমরা IP68, 69 ও পেয়ে থাকি, বা যদি কমও বলি তাহলে 64 পেয়ে থাকি। হ্যাঁ, 64 মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যায়। বাট আমরা IP54 পাচ্ছি, যেটা আসলে অনেকটা কম। মানে অনেকটাই কম, মানে অনেকটাই কম, মানে আসলে হতাশাজনক একটা ব্যাপার। তো স্যামসাং আসলে ব্র্যান্ডের ফোন হলো, তারা কি আসলে অনেকটাই কি তারা অনেকটাই বাজেট হিসেবে যেরকম দেওয়ার কথা তারা সেরকম দিচ্ছে না, উল্টা আরো কি কমিয়ে দিচ্ছে। বাট ফোনের দামটা ঠিকই আছে, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ওয়াটার অ্যান্ড ডাস্ট থেকে বেসিক প্রোটেকশন দেয়। এবার স্পিকার কিন্তু একটাই আছে এবং তার সাউন্ড কোয়ালিটি কেমন? ফুল ভলিউম, ওকে। একটা স্পিকার হিসেবে সাউন্ড কিন্তু ঠিকই আছে, তবে যারা আচ্ছা, একটা স্পিকার দিয়েছে অবশ্যই। তো আমার কাছে আমি হেডফোন নিয়ে কিন্তু ভিডিও শুনতেছি, ঠিক আছে? তো আমার কাছে না মানে সাউন্ডটা ঠিকঠাক মনে হচ্ছে না। হ্যাঁ, সাউন্ডটা মনে হচ্ছে অনেকটাই কম। মানে ডুয়েল স্পিকার দিলে তো আসলেই ভালো হতো, বাট সেটা দেয় নাই। বাট একটা স্পিকার হিসেবে যেরকম সাউন্ড দেওয়া দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে না, অনেকটাই কম। বাট ডে টু ডে মানে ডেইলি টু লাইফ যখন তুমি এটা ইউজ করবে, আস্তে যখন আরো মানে ডে বাই ডে মানে কি আরো যতদিন যাবে না, এটা কি দেখবা সাউন্ডটা কি মানে আরো কমতে থাকবে, যেটা কিন্তু একটা সমস্যার ব্যাপার। হ্যাঁ? তো যেটা একটা স্বাভাবিক ব্যাপার। বাট আরেকটু যদি সাউন্ডটা আরেকটু বেশি হতো তাহলে আরেকটু ঠিকঠাক হতো এই আরকি। তো ওভারঅল মোটামুটি এই আরকি। তো চলো বিউটি প্লে করি। স্পিকার দিয়ে গান শুনতে চান না তাদের জন্য একটা কিন্তু 3.5 হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, ওকে। একদম ওয়্যার্ড হেডফোন দিয়ে কানে। যেটা এটা আসলে গুড সাইন। মানে 3.5 এর হেডফোন জ্যাক পাচ্ছি এই বাজেটের ফোনে, যেটা আসলে একটা গুড সাইন। বর্তমানে কি আমরা হাইলি বাজেট বা মানে মিড রেঞ্জ থেকে হাই বাজেটের ফোনের মধ্যে কি আমরা এই 3.5 হেডফোন জ্যাকটা পাই না, যেটা কিন্তু একটা হতাশার ব্যাপার। বাট এইসব বাজেট মানে এন্ট্রি লেভেল ফোনের মধ্যে, এন্ট্রি লেভেল বাজেটের ফোনের মধ্যে কি আমরা এরকম কি 3.5 হেডফোন জ্যাক পাই, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। তো যারা গান শুনতে চাও বা গান লাভার আছো বা সং লাভার, তারা অবশ্যই মানে হেডফোন দিয়ে কি অবশ্যই গান শুনতে পাবে, যেটা কিন্তু একটা মানে অ্যামেজিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। লাগিয়ে শুনতে পারবেন, সেই মজা পাওয়া যাবে। এবার পারফরম্যান্সের জন্য স্যামসাং এখানে এক্সিনোস না, এখানে মিডিয়াটেক এর প্রসেসর ইউজ করেছে তারা। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। What? অবশ্যই এটা গেমিং ফোন নয়, তবে এই Seriously? প্রসেসর দিয়ে এই ফোনটা গরম হচ্ছে না, মাল্টিটাস্কিং ভালোভাবে করা যাচ্ছে, টুকটাক গেম বেশ ভালোভাবে খেলা যাচ্ছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটা কিন্তু ভাই আসলে একটা ভালো চিপসেট এই বাজেট হিসেবে। যদি এই বাজেট হিসেবে বলি তাহলে এটা বলবো আসলে খুবই ভালো একটা চিপসেট। কারণ মানে বলা যায় যে মিডিয়াটেক হেলিও G100 এই চিপসেট থেকে এগুলো মোটামুটি বেশ ভালো একটা চিপসেট বলতেই পারি। বাট ঠিক আছে, মানে চিপসেটগুলো আসলে বড় খারাপ না। মোটামুটি মানে যারা শখের গেমার আছো তারা শখের গেমিং করতে চাও তারা অবশ্যই গেমিং করতে পারবে অবশ্যই। বাট যদি হাইলি গেমিং করতে চাও তাহলে অবশ্যই এই ফোনটা তোমার জন্য না। কারণ ওটা এরকম পারফরম্যান্স দিবে না, এটাও মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। যাচ্ছে ডে টু ডে লাইফে কোনো রকম সমস্যা হচ্ছে না। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোন আপনি বেশ কিছু বছর ধরে অনায়াসে ব্যবহার করতে পারবেন। সেটাই। আর এই প্রসেসর কিন্তু এই ফোনে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। Okay. ফিউচার প্রুফ বলা যায় এটাকে, গ্রাম শহর দু জায়গাতেই কাজে আসবে। এখানে LPDDR4X RAM আছে এবং UFS 2.2 স্টোরেজ Okay, টাইপ আছে। ঠিকঠাক কিন্তু আছে। স্যামসাং এর যেটা আসল জোরের জায়গা অর্থাৎ সফটওয়্যার, এই ফোনে অ্যান্ড্রয়েড 16 এর উপর One UI 8 রয়েছে, Okay. যেখানে স্যামসাং 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট Wow. আর 6 বছরের সিকিউরিটি আপডেট। এই জিনিসটা আসলেই ভালো। মানে আমার কাছে
Samsung এর ফোন এই কারণেই ভালো লাগে যে Samsung না অবশ্যই Samsung Pixel এদের ফোনগুলা কি মানে বেশি আমরা আপডেট পাই যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে আমরা ৬ বছরে এখন Android আপডেট পাবো প্লাস ৬ বছরের কি সিকিউরিটি আপডেট যেটা আসলে একটা গুড সাইন, আমেজিং একটা ব্যাপার। মানে আমরা ৬ বছর কি লেটেস্ট Android এর সাথে কি থাকতে পারবো যেটা কিন্তু আসলে একটা গুড সাইন, হ্যাঁ? তো যেটা আসলেই ভালো লাগে। তো চলো ভিডিওটি প্লে করি। ভাবা যায় এরকম একটা বাজেট সেগমেন্টের ফোনে এই দামে কিন্তু এটা হিউজ ডিল। স্যামসাং এ এই জায়গাটাতে সফটওয়্যারের জায়গাটাতে কেউ বিট করতে পারছে না এখন অব্দি। আর ওয়ান ইউআই 8 এর কথা কি বল, ডেলি টাস্ক বলুন বা মাল্টিটাস্কিং বা ক্যাজুয়াল গেমিং সবকিছু স্মুথ, কোনো ল্যাগ নেই। এছাড়াও স্যামসাং এর সেই নিজস্ব নক সিকিউরিটি সেটা স্যামসাং এই ফোনে দিয়ে দিয়েছে। এবার দেখুন এটা স্যামসাং এর এন্ট্রি লেভেলের ফোন, কিন্তু এখানেও সার্কেল টু সার্চ ফিচারটা আমরা পাচ্ছি এবং এটা সত্যিই কাজে লাগে। আমরা এই যে শুট করতে গিয়ে একটা পার্কে গেছিলাম এবং সেখানে একটা ফুল দেখে ফুলটার নাম কি চিনতে পারছিলাম না, বিতর্ক হচ্ছিল। আমরা জাস্ট ফুলটার ছবি তুলে সার্কেল করে দিলাম এবং তারপর তার ব্যাপারে ডিটেলস আমরা পেয়ে গেলাম। ইউপিআই পেমেন্টের ব্যাপারটা এখানে কতটা সহজ হয়ে গেছে দেখুন। আমরা যখন পেমেন্ট করতে যাই ফার্স্টে স্ক্যান করি, তারপর পেমেন্ট করার জন্য নিজের পাসওয়ার্ড দিই, তারপর পেমেন্ট হয়। এখানে ওই স্টেপটা স্কিপ হয়ে গেছে। আমরা জাস্ট ওখানে পেমেন্ট করতে যাব এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাছে নিজের আঙুলটা ছোঁয়াবো, ব্যাস পেমেন্ট হয়ে যাবে। এবার এই ফোনের দাম কত দেখুন, খেয়াল করে। এটা কিন্তু স্যামসাং এর এ সিরিজের ফোন, তার উপর এই ফোনটা মূলত বানানো হয়েছে অফলাইন মার্কেটের জন্য। সেক্ষেত্রে এই ফোনের দামটা 20,000 টাকার কমই হবে। তবে স্যামসাং আমাদের ব্যথাটা বুঝেছে বলে স্যামসাং এই ফোনটা ইএমআই তে নেওয়ার সুবিধা করে দিয়েছে। প্রতিদিন 30 টাকা করে দিলেই এই ফোনটা ইএমআই তে পাওয়া যায়। তো এই ফোনের 6000 mAh ব্যাটারি, 120 হার্টজের অ্যাডাপটিভ প্লাস ডিসপ্লে, যেটাকে এই দিক দিয়ে কিন্তু এই সেগমেন্টের বেস্ট ডিসপ্লে বলা যায়। এছাড়া রিলায়েবল ক্যামেরা পারফরমেন্স, দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট, স্যামসাং এর নিজস্ব ব্র্যান্ড ভ্যালু, মানে তার ব্র্যান্ডের প্রতি আমাদের বিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু এই ফোনটাকে আকর্ষণীয় বানায় অবশ্যই। তবে হ্যাঁ, আপনি কিন্তু এই দামে আবার সেই ফ্ল্যাগশিপ S26 আলট্রার মতো ক্যামেরা আশা করে বসে থাকবেন না, বা পারফরমেন্সও না। কিন্তু ফ্ল্যাশি ফোনের বদলে আপনি যদি ভরসার ফোন চান, বাজেট যদি একটু টাইট হয়, কোনো রকম মাথা ব্যথা ছাড়া যদি একটা ফোন লং টার্ম ইউজ করতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি A07 5G একটা বেশ সলিড অপশন। এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে লিখে জানান। তারপর অবশ্যই জানাবেন এই দামে এই ফোনটা আপনার কেমন লাগলো। আর এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A07 5GB, সরি A07 5G, এটা রিভিউ দেখলাম আমরা। তো ভিডিওটি অবশ্যই নিয়েছি টেকসাই গাইড চ্যানেল থেকে, তাদেরকে অবশ্যই তো ফুল ক্রেডিট দিয়েছি অবশ্যই। তো যদি আমি বলি তো ফোনটা হ্যাঁ বাজার হিসেবে ঠিকঠাক আছে, বাট আবার অনেক জায়গায় কমতি আছে, যেটা একটা সমস্যার ব্যাপার। তো যদি কমতির কথা বলি তাহলে অবশ্যই আইপি রেটিংয়ের কথা বলবো। তাহলে IP54 দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। এখানে যদি তারা 64 দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বাট IP54 অনেকটাই কম, যেটা আসলেই কম। এরপর যদি বলি আরেকটা কমতি, তারা ব্যাটারিটা দিয়েছে বিশাল বড়, মানে 6000 mAh আমরা বিশাল একটা ব্যাটারি পাচ্ছি, আর 25 ওয়াটের মানে ফাস্ট চার্জার সাপোর্ট করে। বাট সেখানে একটা সমস্যা কি, মানে আমরা ব্যাটারি মানে ফোন পাচ্ছি, ফোনের সাথে আমরা ব্যাটারি পাচ্ছি না, যেটা কিন্তু একটা আসলে হতাশাজনক ব্যাপার। মানে একটা এন্ট্রি লেভেলের বাজেটের ফোন যদি আমরা একটা ব্যাটারি না পাই, মানে সরি চার্জার না পাই, তাহলে তো ভাই ফোনটা কিনে আমার লাভটা হলো কি ভাই বলো? মানে যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। মানে চার্জারটা দিলে আসলেই ভালো হতো। আর যদি ফোনটা আরেকটা কমতি হলো যেটা আসলে এটা ডিসপ্লে, হ্যাঁ? ডিসপ্লের কমতি হলো ২ টা। একটা হলো তোমার HD প্লাস ডিসপ্লে, যেটা একটা হতাশাজনক ব্যাপার। এখানে যদি ফুল HD পেতাম তাহলে আসলেই ভালো হতো। ডিসপ্লেটা যদিও কালারফুল, বাট ফুল HD পাচ্ছি না, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। আরেকটা হতাশার ব্যাপার হলো তোমার ওয়াটার ড্রপ নচ, যেটা কিন্তু ভাই ২০২৬ সালে কি মানানসই না। এই ওয়াটার ড্রপ নচ একসময় ২০১৮-১৯ সালে ঠিকঠাক ছিল, বাট বর্তমানে প্রাঞ্চল করাটা কি স্ট্যান্ডার্ড বলা যায়। তো সেখানে তারা সেটা না দিয়ে তারা দিয়েছে ওয়াটার ড্রপ নচ, যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগে বা খুবই ব্যাকডেটেড লাগে, যেটা কিন্তু আমার কাছে খুবই একটা হতাশার ব্যাপার এই আরকি। তো ওভারঅল ফোনটা ঠিকঠাকই আছে। যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা তোমার 180p 30fps ভিডিও শুট করবে, যেটার কোয়ালিটি মোটামুটি এভারেজ বলা যেতে পারে। অবশ্যই জিটারিং বা কি বলে তোমার কি নাড়াচাড়া থেকে শুরু করে সবকিছু মানে ভিডিওটা কি স্টেবল হবে না, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি এভারেজ বলা যেতে পারে এই আরকি। আর কি বলে তোমার ক্যামেরা যে ছবির কোয়ালিটি দেখুন, ডেলাইট কন্ডিশনে যেসব ছবিগুলো তারা তুলেছে সেগুলোর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। যদিও শার্পনেস, ডিটেইলসের ঘাটতি আছে, কিছু ছবি অনেক সময় গোলা হয়। তো ওভারঅল মোটামুটি কাজ চালানোর মতো এই আরকি। আর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, যেটা একটু বাজেট সীমার কাছে কমতি লেগেছে। কম না, ঠিক আছে বলা যায়। তো ছবির কোয়ালিটি এভারেজ বলা যেতে পারে। একটু ফেসটাকে স্মুথ করে দেয়, বাট ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস ওটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হয় মাঝে মধ্যে এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে, কাজ চালানোর মতো এই। আর যারা ওই যে কি বলে তোমার ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে চায় তাদের জন্য ঠিকঠাক আছে। আর যদি কনটেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা নিতে চাও তাহলে কি ফোনটা ঠিকঠাক হবে না, কারণ ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না, কারণ বেশ নড়বড়ে একটা ফোন, মানে নড়বড়ে অবস্থায় এই আরকি। এরপর যদি আসি তোমার কি বলে মানে পারফরম্যান্স সেকশন, তো পারফরম্যান্স সেকশনে যেটা
দিয়েছে সেটা মোটামুটি ঠিক আছে। বাজেট হিসেবে ঠিকই মানে আমরা মানে MediaTek এর Dimensity 6300 যেটা পাচ্ছি এটা বলা যায় মোটামুটি ভালো একটা চিপসেট দিয়েছে বাজেট হিসেবে। তো মোটামুটি তুমি ক্যাজুয়াল গেমিং করতে পারবে। মানে শখের গেমিং যদি করতে চাও তাহলে অবশ্যই করতে পারবে। কোনো সমস্যা হবে না আই থিংক। বা যদি তুমি হাইলি গেমিং এর জন্য ফোনটা নিতে চাও তাহলে কি ফোনটা তোমার জন্য ঠিকঠাক হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা এই ছিল আমার একটা ফোনের ওভারভিউ। তো তোমাদের কাছে ফোনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।